গোপনীয়, শুধুমাত্র অভ্যন্তরীণ কৌশলের জন্য। শুনতে একদম সিনেমার ডায়লগের মতো লাগছে, তাই না? কিন্তু এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়। আজ আমরা এমন একটা আসল নথি দেখব যা রাজনীতির পর্দার পেছনের খেলাটা একেবারে সামনে নিয়ে আসবে। তো আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছি সেটাকে বলা যেতে পারে দ্য এআই ইলেকশন প্লেবুক, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি করা একটা নিখুঁত রাজনৈতিক রণকৌশল। এই পুরো কৌশলের পেছনে যে ব্রেইনটা কাজ করছে তার নাম দেয়া হয়েছে পলিটিক্যাল নিউরাল ওয়েস। ভাবুন তো, এটা যেন একটা কৃত্রিম মস্তিষ্ক যা হাজার হাজার ভোটারের মতামত আর সার্ভের ডেটা নিয়ে নাড়াচাড়া করে। তারপর সেখান থেকে বিভিন্ন প্যাটার্ন খুঁজে বের করে আর সেটার ওপর ভিত্তি করেই তৈরি করে একটা নিখুঁত নির্বাচনী পরিকল্পনা। এর একটাই লক্ষ্য, জেতার জন্য সবচেয়ে সেরা রাস্তাটা খুঁজে বের করা। তো চলুন এবার সরাসরি মাঠে নামা যাক। আর এই খেলার মাঠটা হল পশ্চিমবঙ্গের মিনাখা বিধানসভা কেন্দ্র। মিনাখা নামটা শুনলেই সুন্দরবনের ছবিটা ভেসে ওঠে। এটা ঠিক তাই, সুন্দরবন অঞ্চলেরই একটা অংশ, একটা নিচু উপকূলীয় এলাকা যেখানে প্রায়ই ঘূর্ণিঝড় আর বন্যার মতো দুর্যোগ হানা দেয়। বুঝতেই পারছেন, এখানকার ভূগোলই রাজনীতির একটা বড় অংশকে নিয়ন্ত্রণ করে। আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। এখানকার জনসংখ্যার বিন্যাসটা দেখুন। রিপোর্ট অনুযায়ী মিনাখায় ৫১.৬% মুসলিম আর ৪৭.৮% হিন্দু ভোটার, মানে ধর্মীয় বিভাজনটা প্রায় 50-50। আর এটাই এই কেন্দ্রটাকে রাজনৈতিকভাবে ভীষণ সংবেদনশীল করে তুলেছে। আর ঠিক এই প্রেক্ষাপটে চ্যালেঞ্জার হিসেবে বিজেপির উঠে আসাটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। দেখুন, ২০১৬তে যেখানে ওদের ভোট ছিল মাত্র ৭.৩%, ২১শে সেটা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ২৫.৪%। এই সংখ্যাটাই বলে দিচ্ছে যে কেন এই আসনটা এখন একটা জবরদস্ত লড়াইয়ের জায়গা। তাহলে ভোটাররা ঠিক কি নিয়ে বিরক্ত? রিপোর্ট বলছে তালিকায় অনেক কিছুই আছে, যেমন ধরুন কাটমানি আর সিন্ডিকেট কালচার, শিক্ষক নিয়োগের দুর্নীতি, বন্যার পর ঠিকঠাক ত্রাণ না পাওয়া, ভাঙাচোরা রাস্তাঘাট আর রেশনের চালের মান নিয়েও মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ। এই সমস্যাগুলোই কিন্তু বিরোধীদের জন্য বড় সুযোগ তৈরি করে দিচ্ছে। এবার তাহলে দেখে নেওয়া যাক এই লড়াইয়ে দুই মূল খেলোয়াড়কে, একদিকে ক্ষমতাসীন দল আর অন্যদিকে চ্যালেঞ্জার। রিপোর্ট বলছে একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে আছে ৩বারের জেতা বিধায়ক আর এসসি বা মতুয়াদের মতো একটা শক্ত ভোট ব্যাংক। কিন্তু অন্যদিকে পরিকাঠামোর অভাব আর দুর্নীতির অভিযোগের মতো দুর্বলতাও রয়েছে। আবার দেখুন, বিজেপির ভোটের পার্সেন্টেজ হুহু করে বাড়ছে, নতুন ভোটারদের টানার ক্ষমতাও তৈরি হয়েছে, কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে ওদের সংগঠন এখনও ততটা মজবুত নয়, যেটা ওদের একটা বড় দুর্বলতা। তো এই চ্যালেঞ্জটা সামলাতে রিপোর্টে একটা মাস্টার প্ল্যানের কথা বলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে চতুর্মুখ মতবাদ। এই চতুর্মুখ মতবাদ জিনিসটা কি? সহজ করে বললে এটা হলো একটা 4 ফ্রন্ট অ্যাটাক। এর 4টে মুখ আছে, আর প্রত্যেকটা মুখ একটা আলাদা কৌশলের প্রতীক: আগ্রাসন, স্থিতিশীলতা, উদ্ভাবন আর সুরক্ষা। চলুন একটা একটা করে দেখা যাক। প্রথমেই আসা যাক শিবের কথায়, মানে আগ্রাসন। এর লক্ষ্য হল সোজাসুজি আক্রমণ করা। শাসক দলের সিন্ডিকেট বা দুর্নীতির অভিযোগ, তোষণের রাজনীতি আর অবৈধ অনুপ্রবেশের মতো ইস্যুগুলো নিয়ে একদম আক্রমণাত্মক প্রচার চালানো। এরপর আসছে দ্বিতীয় মুখ, বিষ্ণু, যা স্থিতিশীলতার বার্তা দেয়। এর মাধ্যমে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার আশ্বাস দেওয়া, এলাকার ঐতিহ্য সংস্কৃতি বাঁচিয়ে রাখার কথা বলা আর গ্রামের মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনতে পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হবে। ৩ নম্বরে আছে ব্রহ্মা, যার ফোকাস হল ইনোভেশন বা নতুনত্ব। এখানে অ্যাগ্রোটেক হাব তৈরির মতো নতুন আইডিয়া দেওয়া হবে, বা ধরুন কৃষকদের জন্য সোলার পাম্পের মতো প্রযুক্তির কথা বলা হবে। মানে শাসক দলের পুরনো নীতির বদলে একটা নতুন দিশা দেখানো। আর সব শেষে চতুর্থ মুখ হল দুর্গা, সুরক্ষার প্রতীক। এই কৌশলের মাধ্যমে অনুপ্রবেশ থেকে সুরক্ষা, মহিলাদের নিরাপত্তা আর স্বাস্থ্য প্রকল্পের ওপর জোর দেয়া হবে, আর বিজেপিকে সব সম্প্রদায়ের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরার চেষ্টা করা হবে। আচ্ছা, বড় বড় স্ট্র্যাটেজি তো হলো, কিন্তু আসল খেলাটা তো হয় একেবারে মাঠে নেমে, তাই না? প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছানো। এবার চলুন সেই প্ল্যানটা দেখি। এই ছকটা দেখলেই বোঝা যায় প্ল্যানটা কতটা ডিটেলড। প্রত্যেকটা গোষ্ঠীর জন্য একেবারে আলাদা আলাদা বার্তা তৈরি করা হয়েছে। যেমন মতুয়াদের বলা হবে নাগরিকত্বের সমস্যার সমাধান করা হবে, আবার বাঙালিভাষী মুসলিমদের কাছে ধর্মের কথা না বলে রাস্তা আর চাকরির মতো উন্নয়নের কথা বলা হবে। মহিলাদের জন্য থাকবে স্বাস্থ্য আর সুরক্ষার প্রকল্প, আর যুবকদের টার্গেট করা হবে চাকরি আর সোশ্যাল মিডিয়া দিয়ে। শুধু মুখের কথাই নয়, কিন্তু রিপোর্টে বেশ কিছু কংক্রিট উন্নয়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। যেমন জাতীয় সড়ক ৩৪কে আরও ভালো করা,
ঘূর্ণিঝড় আর বন্যা সামলানোর জন্য নতুন ব্যবস্থা তৈরি, একটা কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র বানানো আর সরকারি প্রকল্পগুলো যাতে আরও তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায় সেটার ব্যবস্থা করা। আর এই প্রতিশ্রুতিগুলো যে শুধু কথার কথা নয়, সেটা বোঝানোর জন্য নির্দিষ্ট বাজেটও বলা হয়েছে। যেমন নতুন সাইক্লোন শেল্টার আর বাঁধ বানানোর জন্য 150 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা নিছক প্রতিশ্রুতি নয়, এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা। এই পুরো ব্যাপারটা দেখার পর একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। এটাই কি তাহলে নির্বাচনের ভবিষ্যৎ, মানে ডেটা থেকে সরাসরি জয়ের পথে? ভেবে দেখুন, এই রিপোর্টে একটা গোটা বিধানসভা কেন্দ্রকে সির্ফ কিছু ডেটা পয়েন্ট, কিছু অভিযোগ আর স্ট্র্যাটেজিক টার্গেটে ভেঙে ফেলা হয়েছে। প্রত্যেক ভোটার, প্রত্যেকটা সম্প্রদায়, এখানে যেন একটা সংখ্যা বা ডেটা সেট। মানে কাকে প্রার্থী করা হবে, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট যাবে, সবকিছু, একেবারে সবকিছু ঠিক করা হচ্ছে ডেটা দেখে, যাতে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায়। এখানে আবেগের কোনো জায়গা নেই, আছে শুধু ঠান্ডা মাথায় করা নিখুঁত হিসাব। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ডেটা নির্ভর এই প্লেবুকে কি ভোটে জেতার নতুন ফর্মুলা হতে চলেছে? প্রযুক্তি, ডেটা আর গণতন্ত্রের এই যে মেলবন্ধন, এটা আমাদের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? আর ভোটার হিসেবে আমাদের ভূমিকাটাই বা কি দাঁড়াবে? এই প্রশ্নগুলো নিয়ে ভাবার সময় কিন্তু এসে গেছে।